গো ফাস্ট, ওরা পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধরতেই হবে। ফেব্রুয়ারির শেষ সময় আর মার্চের শুরু। বৈশাখ আসতে শুরু করেছে, তবে এবার বৃষ্টি যেন একটু আগেই চলে এসেছে। শীতের আমেজ শেষ না হতে হতেই হঠাৎ একদিন ঝুম বৃষ্টি শুরু হলো। তবে বৃষ্টি বলতে না বলতে ভয়ঙ্কর আকার ধারণ করলো। সময় যেতে যেতে তার গতিও তীব্র হচ্ছিল। এক সময় এটা এক বিশাল ঝড়ে রূপান্তরিত হলো। অসময় এই বৃষ্টিটা মানুষ মেনে নিতে পারছে না। নিস্তব্ধতা চারিদিকে, তখন শুধু বৃষ্টির আওয়াজ। শহরের মেইন রোডগুলোতে ট্রাফিক লাইট রেড, কারণ এটা বৃষ্টির মধ্যে গাড়ি চলতে দিলে হঠাৎ কোনো বিপদ হতে পারে। ট্রাফিক জ্যামে বসে থাকা মানুষগুলোর চোখে মুখে বিরক্তি স্পষ্ট। হঠাৎ বেশ জোরেই শোনা গেল একটি সাইরেন। হ্যাঁ, এটা পুলিশের গাড়ি। সাইডে থাকা ট্রাফিকরা যত দ্রুত সম্ভব গাড়িগুলোকে সাইড করছিল, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটিকে যেতে দিতে হবে, কারণ এমার্জেন্সি। নিজেদের মার্সিডিজ বেঞ্জের জানলা দিয়ে সব কিছু দেখছিল আয়াত। আয়াত বাবা মায়ের একমাত্র মেয়ে, অনেক বড়লোক পরিবারের সন্তান, কিন্তু আজকে জ্যামে পড়ে অনেক বিরক্তিকর একটি পরিস্থিতিতে পড়ে গেছে সে। এত দ্রুত পুলিশের গাড়ি যাওয়া দেখে তার ভাবনায় কোনো বিচ্ছেদ ঘটল না। সে এক দৃষ্টিতেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিটা তার অনেক ভালো লাগে। ওদিকে পুলিশের গাড়িতে বসে থাকা রক্তবর্ণ দুটি চোখ নিয়ে একজন বেশ জোরেই ফোনে কাউকে বলল, সিয়াম, যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স পাঠাও। রোড নং 309। আমি এই মুহূর্তে 10 জন অফিসার এখানে দেখতে চাই। ও পাশ থেকে কে কি বলল সেটা শোনা গেল না, তবে সেই দুটো চোখ গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলো জঙ্গলের ভিতর দিয়ে। চারিদিকে মানুষ যখন হঠাৎ বৃষ্টির কারণে নিস্তব্ধ পরিস্থিতির প্রাকৃতিক খোলা উপভোগে ব্যস্ত, তখনই জঙ্গলের ভেতরে একটি ছোট্ট ঘরে একটা মেয়ের চিৎকার শোনা গেল। মেয়েটি নিজের ইজ্জত এবং নিজের জীবন বাঁচার জন্য চিৎকার করছে। মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন তার ভিতরে কি কাজ করে একমাত্র ওই মানুষ বলতে পারবে যে সেই পরিস্থিতিতে আছে। মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করছে, কিন্তু পাশে থাকা দুইটা ছেলে নিজের চাহিদা পূরণে ব্যস্ত। তারা মেয়েটার চিৎকার শুনে শুধু ভোগের খেলায় ভাসছে। নিজেদের চাহিদা পূরণ করে তারা চিৎকার করে হাসছিল। এরকম প্রতিদিনই চিৎকার শোনা যায় সেই জঙ্গলের ভিতর থেকে, কিন্তু মানুষ ভয়ে সেখানে যায় না। তারা ভাবে হয়তো ভয়ঙ্কর কোনো পেট আত্মা সেখানে ঘর করেছে, মানুষকে নাচাচ্ছে সেখানে বসে বসে। কিন্তু একজন আছে যে নিজের দুই চোখ সব সময় সজাগ রাখে, মানুষের জন্য যে নিজের জীবনটাও দিতে প্রস্তুত। সে বসে থাকেনি, সে এই আত্মাকে বিশ্বাস করে না, বরং এর পেছনের রহস্য উদ্ঘাটন করতে নিজের জীবনটা পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত। সে দৌড়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। তখনই শুনতে পেল ওই চিৎকার। সে আরও দ্রুত গতিতে সামনের দিকে যেতে যেতে পেছনে থাকা মেয়েটাকে বলল, গো ফাস্ট তিশা, আমাদেরকে যেভাবেই হোক বসে থাকলে চলবে না। যে করেই হোক মেয়েটাকে উদ্ধার করতেই হবে। এই মেয়েটার জীবন বিপদের মধ্যে আছে। পিছন থেকে অফিসার তিশা দৌড়াচ্ছে। এতগুলো মানুষ এত বৃষ্টির মধ্যে জঙ্গলের অন্ধকারের মধ্যে দিয়ে দায়িত্ব পালনে ব্যস্ত। তারা সেই ঘরের কাছাকাছি চলে আসলো। যখনই বাইরে কারোর উপস্থিতিতে টের পেল, তখনই কয়েকটি লোক গুলি করতে শুরু করলো। অন্ধকারের মধ্যে গোলাগুলি চলতেছে, কিন্তু কেউ কাউকে টার্গেট করে গুলি করতে পারছে না। কিন্তু সেই সময় হঠাৎ করে একজনের চিৎকার শোনা গেল। আর কেউ নয়, সে অফিসার রুদ্র চৌধুরী। লাফ দিয়ে ঘরের ভেতরে ঢুকলো। ঢুকে দেখতে পেলাম একটি ছেলে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে সরাসরি গিয়ে তার মাথা বরাবর লাথি দিল, কিন্তু আরেকজন ছেলে পালিয়ে গেল। সে ছেলেটা ছেড়ে তিশাকে বলল, তিশা, ওকে পালাতে দিবে না। যে করেই হোক ধরো ওকে। ওদের আজকে ভালো করে চাহিদা পূরণ করে দিব। কিন্তু না, তিশা তাকে ধরতে পারল না। ছেলেটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। ছেলেটার পেছন পেছন কয়েকজন অফিসারও গেল, কিন্তু তারাও ব্যর্থ। ওদিকে রুদ্র চেষ্টা করে যাচ্ছে সেই মেয়েটাকে বাঁচানোর, কিন্তু যখনই মেয়েটার কাছে গেল তখনই তার বিবস্ত্র চেহারা দেখতে পেল, সাথে নিথর দেহটাও। মেয়েটা মারা গেছে, তবে তার গলায় ঝুলানো কার্ডটা দেখে বুঝতে পারল সায়েন্স ইউনিভার্সিটির ছাত্রী তানিয়া। সে নিজের মাথায় নিজেই আঘাত করলো। কেন বাঁচাতে পারলো না মেয়েটাকে? এটা তো তার দায়িত্ব। সে আবারও তার দায়িত্বতে হেরে গেল। নিজেকে নিজেই গালাগালি করছিল। এরপর ছেলেটার কাছে গেল, গিয়ে তার মাথায় বন্দুকের পিছন দিয়ে আঘাত করলো। ছেলেটার মাথা থেকে রক্ত পড়তে শুরু করলো।
তখনই আরও 10 জন অফিসার নিয়ে সেখানে সিয়াম ঢুকে এই অবস্থা দেখে রুদ্রের হাত চেপে ধরল। এরপর বলল, স্যার কি করছেন? এই ছেলেকে মারলে চলবে না, একে নিয়ে যেতে হবে, যে করেই হোক এর কাছ থেকে সবকিছু বের করতে হবে। রুদ্র থেমে গেল। তার শরীরে পুলিশের পোশাক নেই, লম্বা হাতার একটি শার্ট আর একটা মোটা প্যান্ট পরে আছে সে, কারণ সে জানতো না আজকে এইরকম একটি ঘটনা ঘটবে। গলায় তার গামছা ঝুলানো। সবাইকে ফিরে যেতে বলে সেই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো। এই জঙ্গলের ভিতর থেকেই তাকে ইনফরমেশন খুঁজে বের করতে হবে, কিন্তু রাত অনেক হয়ে গেছে। সে কান্না করে করে হাঁটছিল, কারণ অতীতের কথাগুলো তার মনে হতে শুরু হয়েছে। সে এভাবেই হারিয়েছিল তার পরিবারকে। আজ রুদ্রের অনেকে মনে হচ্ছে তার ছোট বোন রুহির কথা। রুহিকে ঠিক এভাবেই কিছু পশু ধর্ষণ করেছিল, যার ফলে তার বাবা মা সমাজে মুখ দেখাতে পারছিল না। গ্রামে বসবাস করতো তারা। সেখানে একটি মেয়ে ধর্ষিতা হওয়া মানে সেই পরিবার ধ্বংস হয়ে যাওয়া। গ্রামের মানুষদের অবহেলা লাঞ্ছনা সহ্য করতে না পেরে তার বাবা মা দুজনেই তার চোখের সামনে আত্মহত্যা করে। কিন্তু রুদ্র সেদিন কান্না করা ছাড়া আর কিছুই করতে পারেনি। নিজের মনে মনে শপথ করে ফেলে, যে করেই হোক এদেরকে শেষ করবে, এবং সেই কাজ করছেও সে বর্তমানে। সে সামনের দিকে যেতে যেতে একদম রোডের কাছাকাছি চলে আসলো। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে সে, চোখ থেকে বৃষ্টির মতো পানিও ঝরতেছে। তখনই তার মনটা ভালো হয়ে গেল। এত মন খারাপের ভিতরে একটি দৃশ্য তাকে মুগ্ধ করলো। সামনের দিকে তাকিয়ে দেখলেও একটা মেয়ে 2 হাত পাখির মতো উড়িয়ে বৃষ্টিতে ভিজছে। সেই সময়ের বৃষ্টি খুবই ভয়ঙ্কর, শীতের শেষ আর বৈশাখের শুরু। সেই সময়ের বৃষ্টিটা মানুষকে অসুস্থ করে ফেলতে পারে, কিন্তু এই মেয়ে কেন এভাবে বৃষ্টিতে ভিজছে সে বুঝতে পারছে না। সে সামনের দিকে তাকিয়ে আছে। মেয়েটার শরীরে সাদা একটি জামা। এই সাদা জামায় তাকে একদম আকাশ থেকে নেমে আসা কোনো কল্পনার পরী মনে হচ্ছে। সে এক দৃষ্টিতে নিজে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটি পাখির মতো নিজের 2 হাত এলোমেলো করতেছে। কতক্ষণ তাকিয়েছিল সে নিজেও জানে না। রুদ্র সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো, নিজেরই অজান্তেই। মেয়েটা লক্ষ্য করেনি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে রুদ্রের বুকে এসে পড়ল। রুদ্র মেয়েটাকে জড়িয়ে ধরল। মেয়েটা তখন তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখল। হ্যাঁ, এটা আর কেউই নয়, আয়াত। আয়াত কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে থাকলো, এরপর নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে আই এম সরি, আমি বুঝতে পারিনি হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টিটা আমার খুবই পছন্দের, সেজন্যই আপনার উপরে পড়ে গেলাম। রুদ্র নির্বাক। মেয়েটার চেহারার চেয়ে তার কণ্ঠ আরও বেশি সুন্দর। রুদ্র কোনোদিনও কোনো মেয়ের প্রতি আকর্ষিত হয়নি, কিন্তু এই মেয়েটাকে দেখার পর তার পুরো পৃথিবীটাই উল্টে গেছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য যেন এই মেয়েটির মধ্যেই নিবদ্ধ রয়েছে। রুদ্র আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি তার মুখের সামনে হাত নাড়া দিয়ে বলল, কি হলো মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? রুদ্র এবার স্বাভাবিক হলো। এতক্ষণ যেন সে ঘোরের মধ্যেই ছিল। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন সে কখনো হয়নি। রুদ্র তখন তার দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না, চলে যেতে লাগলো। আয়াত শুধু ছেলেটির দিকে তাকিয়েছিল। কি অদ্ভুত ছেলেটা, এখনও সেই আদিম যুগের ছেলেদের মতো পোশাক পরেছে। এখন কি সেই যুগ আছে নাকি? ছেলেটার পোশাক তার কাছে অদ্ভুত লাগলো। সে এসব নিয়ে চিন্তা করতে যখন ব্যস্ত, তখনই ড্রাইভার এসে জানল রোড ছেড়ে দিয়েছে, তাদেরকে যেতে হবে। সে চিন্তাভাবনা ফেলে দিয়ে গাড়ি করে বাড়ি চলে গেল। বাড়িতে পৌঁছাতেই তার আম্মু তার দিকে এগিয়ে আসলেন। এগিয়ে এসে বললেন, আয়াত, এটা কি করেছো? তোমাকে না বলেছি বৃষ্টিতে ভিজবে না? এই সময় বৃষ্টি খুবই ভয়ঙ্কর। আমরা ভালোই বুঝতে পেরেছিলাম তুমি এরকমই কিছু করবে, সেই জন্য আমি ড্রাইভার নিষেধ করেছিলাম। কিন্তু তার কথা না শুনে কেন বৃষ্টিতে ভিজলে? আয়াত তখন তার মাকে জড়িয়ে ধরল। আরে আম্মু, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে, এই বৃষ্টিতে আমার কিছু হবে না। একবার শুধু জ্বর হোক, এরপর মাম্মি মাম্মি বলে যদি কান্না করবে, তাহলে তোমাকে আমি বাড়ির বাইরে রেখে দিয়ে আসবো। আয়াত তার মার কথায় হাসল, কারণ সে জানে তার মা তার অসুস্থতা দেখলে পাগল হয়ে যাবে। আয়াত কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে চেঞ্জ করলো। ছেলেটার কথা আবারও মনে হচ্ছে। ওদিকে রুদ্র চলে গেল পুলিশ স্টেশনে। গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। ছেলেটা কান্না করছে। ভয়ঙ্কর একটা চাহনি নিয়ে তাকিয়ে আছে রুদ্র।
ছেলেটা কল্পনাও করতে পারেনি রুদ্র তাকে ধরে ফেলবে। শুধু পত্রিকায় আর লোকমুখে গল্প শুনেছে রুদ্র চৌধুরীর কথা, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। আজ দেখা হয়ে গেল। রুদ্র নিজের হাতে লাঠিটা ছেলেটার পায়ের উপর রাখলো, এরপর বলল, আশা করি আমার সাথে দেখা হওয়ার আগেই আমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছিস, তাই না? তাই আমাকে রাগাতে না চাইলে সরাসরি বলে ফেল তোদের সাথে আর কে কে আছে আর কেন এসব করছিস। ছেলেটার অবস্থা যেন আরও খারাপ হয়ে গেল এই কথা শোনার পর। রুদ্র চৌধুরীর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস এখনো কোনো অপরাধীর হয়নি। সে কিভাবে মিথ্যা কথা বলবে? এরপরেও ছেলেটা বলল, স্যার বিশ্বাস করেন আমি এসবের কোনো কিছুই জানি না। আমি আমার বন্ধুর সাথে এসেছিলাম। আমার বন্ধু রনি এসবের সাথে জড়িত। সে আমাকে বলেছিল আজকে আমাকে সুযোগ করে দিবে। আমি তানিয়াকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমারে প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। উল্টো ভার্সিটিতে সবার সামনে আমাকে অপমান করেছে। সেই জন্য আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। আমি রনিকে বলেছি আমি তানিয়াকে ধরতে সাহায্য করব, যাতে তানিয়া আর কোনোদিন কারো সামনে দাঁড়িয়ে অহংকার করতে না পারে। কিন্তু আমি বুঝতে পারিনি ও তানিয়াকে মেরে ফেলবে। কথাটা শোনার পর রুদ্রের চোখে আগুনের মতো হয়ে গেল। সে হাতে থাকা লাঠিটা দিয়ে ছেলেটার গায়ে সজোরে আঘাত করল। ছেলেটা চিৎকার করে উঠল। তখন সে ছেলেটার গলা চেপে ধরল লাঠিটা দিয়ে, এরপর বলল, আমি রুদ্র চৌধুরী, তোর মতন কত অপরাধীদেরকে শাস্তি দিয়েছি এটা তুই কল্পনাও করতে পারবি না। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস কি করে হলো? তুই কি জানিস আমার ব্যাপারে? আমার রাগ উঠলে তুই ধ্বংস হয়ে যেতে পারিস। সত্যি কথা বল, তুই যে মিথ্যা কথা বলছিস এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখনো সময় আছে, সত্যি কথা বলে দে। স্যার আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করুন। আমি এসবের কোনো কিছু জানি না। আমার বসকে আমি জানি না, তবে আমি রনির সাথে কাজ করি। রনি আমার বন্ধু। হ্যাঁ, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি যে আমি এর আগে এরকম কোনো কাজ করিনি। আমি এর আগে এরকম কাজ করেছি। আমি ভার্সিটি থেকে মেয়েদেরকে ধরতে সহযোগিতা করতাম, তাদেরকে ইনফরমেশন দিতাম মেয়েগুলোর ব্যাপারে। রুদ্র ছেলেটাকে আবারও আঘাত করতে শুরু করলো। পুরো পুলিশ স্টেশন যেন চিৎকার চেঁচামেচির আওয়াজে মুখরিত হচ্ছিল, কিন্তু রুদ্রের থামার কোনো নামই নেই। ছেলেটাকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলল। এরপর সিয়ামকে ডাক দিল। সিয়াম তখন তার সামনে এসে দাঁড়ালো। তখন সে সিয়ামকে বলল, এই ছেলেটার কাছ থেকে ইনফরমেশন বের করো। রনি কোথায় থেকে কি করে সব ইনফরমেশন আমি জানতে চাই। ওর কাছ থেকে ইনফরমেশন বের করে রনিকে খুঁজে বের করতে হবে। 2 দিনের ভেতরে আমি রনিকে আমার চোখের সামনে দেখতে চাই, না হলে আমি সবকিছু ধ্বংস করে দেব। সিয়ামও বড্ড বেশি ভয় পায় এই চোখ দুটোকে। রেগে যাওয়ার পর রুদ্র কি করে সে নিজেও জানে না। তখন সেই রুদ্রের ঠান্ডা করার জন্য বলল, স্যার আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে করেই হোক এই 2 দিনের ভিতরে রনিকে আপনার চোখের সামনে হাজির করব। আপনি একটু ঠান্ডা হন। সিয়াম, তুমি আমাকে ঠান্ডা হওয়ার কথা বলছো? তুমি জানো কত মেয়ের জীবন চলে যাচ্ছে এদের কারণে? কত মেয়েকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে। মেয়েগুলো এসেছিল ভার্সিটিতে পড়াশোনা করার জন্য, আর এই কুত্তার বাচ্চাগুলো তাদেরকে তুলে নিয়ে এনে ধ্বংস করে দিচ্ছে। এদের যতক্ষণ না পর্যন্ত শেষ করছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। বলে রুদ্র বেরিয়ে গেল। সিয়াম তখন সেখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলো। অপরাধীরা যেমন তাকে ভয় পায়, ঠিক সেই রকমই তার সাথে থাকা অফিসাররাও পর্যন্ত রুদ্রের ভয়ে হাত পা নাড়াতে পারে না। এতটাই ভয়ঙ্কর সে। নিজের দায়িত্বে কোনোদিনও অবহেলা করে না রুদ্র। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে। সকাল হতেই রুদ্র বেরিয়ে পড়ল। আজ যেন নতুন এক রুদ্রকে সবাই আবিষ্কার করলো। সকালবেলায় নিজের হাতে নাস্তা রেডি করে সে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। আজ পরনে একটি লুঙ্গি, সাথে একটি টি শার্ট। দেখতে একদম পুরাই কৃষক ছেলের মতো মনে হচ্ছে। কোমরে গামছাও বেঁধে বেরিয়ে পড়ল সেই রোডের দিকে। রোড নাম্বার 309। বুগলে তার একটা লম্বা ফিতাওয়ালা বাস্ক। সেই বাস্কের ভিতরে জুতা পরিষ্কার করা, কালি করার জন্য যত জিনিসপত্রের প্রয়োজন সবকিছু নিয়েই হেঁটে যাচ্ছে সেই জঙ্গলের রাস্তার দিকে। তবে জঙ্গলের ভিতরে প্রবেশ করল না, সামনে বসে পড়ল। এখানে বসে বসে জুতা পরিষ্কার করছিল লোকজনের। কেউ কল্পনাও করতে পারবে না এই মানুষটা কে, কিন্তু সে এমনভাবে কাজ করছিল যেন মনে হচ্ছিল না সে অভিনয় করছে। সে দক্ষ কর্মীর মতো সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সকালে কিছুটা সর্দি অনুভব করলো আয়াত, তাই লুকিয়ে লুকিয়ে রুম থেকে বের হলো, কারণ তার মা দেখলে আজকে খবর আছে। সে বেরিয়ে তার বাবার কাছে চলে আসলো। এরপর তার বাবাকে বলল, আব্বু আমি বাইরে থেকে নাস্তা করে নেব, এখন আমাকে বাইরে যেতেই হবে। আম্মু দেখলে একদম শেষ হয়ে যাব। কালকে বৃষ্টিতে ভিজেছিলাম, তাই হালকা সর্দি হয়ে গেছে। আজকে আমার কলেজে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে।
আমি বের হয়ে যাচ্ছি, তানিয়াকে নিতে হবে। আকরাম খান কোনো কথা বললেন না। তিনি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর সাবধানে যাওয়ার কথা বলে তিনিও বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে। আয়াত বাইরে গিয়ে ড্রাইভারকে বলল গাড়ি নেবে না, হেঁটে যাবে, কারণ তানিয়াকে নিতে হবে। সে বাড়ির বাইরে একটি রিক্সায় উঠে গেল। এখান থেকে তানিয়ার বাসা পর্যন্ত রিক্সা যাবে। এরপর তানিয়ার বাসা থেকে 5 মিনিট হাঁটলেই তাদের ভার্সিটি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী হলো আয়াত। ইচ্ছা তার একজন বড় ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার বাবা মায়ের ইচ্ছা সুন্দর একটি রাজপুত্রের সাথে বিয়ে দিবে তাকে। আয়াত এসব ভাবছিল, হঠাৎ করে লক্ষ্য করল সে তার দামি জুতোটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। তার বাবা এটা তার জন্মদিনে উপহার দিয়েছিল, বিদেশি ব্র্যান্ডের। আয়াত রিক্সাওয়ালাকে বলল সামনে কোনো মুচিকে দেখলে তার সামনে দাঁড় করাতে। রিক্সাওয়ালা মাথা নাড়ল। এরপর সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে তারা পড়ে গেল রৌদ্রের সামনে। আয়াত নেমে সামনের দিকে যখনই তাকালো তখন দেখতে পেল কালকে রাতে সেই ছেলেটার মতো 2টা চোখ, কিন্তু মুখটা কেমন জানি অপরিচিত। সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর নিজেকে সংযত করে দাঁড়ালো। রৌদ্র যখন সামনের দিকে তাকালো তখন দেখতে পেল কালকের সেই মায়াবতী, যার মায়ায় পড়েছে সে, রাতে যার জন্য তার ঘুম হারিয়েছে। সে একই দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন তার সামনে পরিচয় প্রকাশ করলে চলবে না। তখন সে সামনের দিকে তাকিয়ে বলল, ম্যাম বলুন, আপনাকে কিভাবে সেবা দিতে পারি? আয়াত তখন নিশ্চিত সেই ছেলেটা, কারণ কালকে রাতে তার কণ্ঠ শুনে আয়াত বুঝেছিল অনেক সুন্দর কণ্ঠ তার। আয়াতের একটি সুন্দর গুণ আছে, সে মানুষের যে কোনো গুণাগুণ খুব ভালো মনে রাখতে পারে। সে তখন তার দিকে তাকিয়ে বলল, আরে আপনি কালকে রাতে সেই ছেলেটা না যার সাথে আমার দেখা হয়েছিল? সে হবে হয়তো, তবে ম্যাডাম এখন বলুন আপনাকে আমি কিভাবে সেবা দিতে পারি? আসলে এটা অনেক দামি ব্র্যান্ডের জুতো, আমার বাবা আমার জন্মদিনে উপহার দিয়েছিলেন, কিন্তু রংটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আপনি এটা একটু পালিশ করে রং করে দিন তো। রুদ্র কোনো সংকোচ বোধ করল না, মেয়েটার পায়ে হাত দিল, এরপর জুতা খুলে নিল। রুদ্রের স্পর্শে কেমন জানি শিহরণ অনুভব করলো আয়াত। সেও ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা খুব যত্ন করে তার জুতোটা পালিশ করে দিল, এরপর কালি করে তার দিকে এগিয়ে দিল। আয়াত তখন নিজের পার্স থেকে টাকা বের করে ছেলেটার দিকে 500 টাকার একটি নোট এগিয়ে দিল। 120 টাকা হয়েছে। বাকি টাকাটা যখন ফেরত দিবে হাতে কালে লেগে আছে। হঠাৎ করে রুদ্রের চোখ গেল সেই জঙ্গলের রাস্তার দিকে। একটি কালো গাড়ি ঢুকছে জঙ্গলের সেই রাস্তা দিয়ে। ড্রাইভার সিটে বসে থাকা রনিকেও সে খুব ভালো করেই লক্ষ্য করলো। কালকে রনিকে সে খুব ভালো করেই লক্ষ্য করেছে। তার অসুবিধা হলো না, সে যখন ওদিকে তাকাতে ব্যস্ত তখন টাকাগুলো হাত থেকে পড়ে যায় কালিতে, আর একটু মাখামাখি হয়ে গেল। টাকাতেও সামান্য লেগে গেছে। তখন টাকাটা এগিয়ে দিয়ে বলল, এই নিন ম্যাডাম আপনার বাকি টাকা। আয়াত টাকাগুলোর দিকে তাকালো এবং তার গা কেমন জানি ঘিনঘিন করে শুরু করলো এরকম নোংরা টাকা দেখে। সে ছেলেটার দিকে তাকালো। ছেলেটার মুখটা মায়াবী হলো, শরীরটা কেমন জানি একদম রাস্তার ছেলেদের মতো। আয়াত তাকিয়েছিল, এরপর একটু অহংকারী ভঙ্গি নিয়ে বলল, টাকাটা কত নোংরা হয়ে গেছে, অবস্থা দেখেছেন এই টাকাটার? তুমি রেখে দাও, আমার এই টাকা লাগবে না। রুদ্র অবাক হয়ে গেল। মেয়েটা এতক্ষণ আপনি করে কথা বলছিল, হঠাৎ করে তুমি করে কথা বলছে, আর এরকম করছেই বা কেন? তখন সে বুঝতে পারলো তার হাতে নোংরা থাকার কারণে নোংরা লেগে গেছে। তাই আয়াতকে বলল, ম্যাডাম দেখুন, এই টাকার কারণেই কিন্তু মানুষ দিনের পর দিন মারামারি ঝগড়া বিবাদ করে আসছে। এই টাকার কারণে মানুষে মানুষে এত বিবাদ। আমি জানি 380 টাকা আপনার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু দেখেন আমি কিন্তু সারাদিন পরিশ্রম করেও সেই 380 টাকা পাই না। আমার কাছে 380 টাকা তো কত বিশাল টাকা। টাকা নোংরা হলে চলে না, এটা ভাবা ভুল। আমি হয়তো নোংরা হতে পারি, অথবা আমার হাতে যতই নোংরা হোক, এই টাকা কিন্তু সেই বড় লোকদের পকেটেই যায়। ছেলেটার এমন কথা শুনে আয়াতের ভীষণ রাগ হলো। সে যখন টাকাগুলো দিয়ে দিয়েছে তাহলে এতগুলো বাণী শোনানোর কারণ কি? আয়াতের এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল। তখন সে একটু রেগে গিয়ে বলল, এই জন্যই মানুষের উপকার করতে নেই। আমি টাকাগুলো দিলাম, টাকাগুলো রেখে দাও। তুমি এত বড় বড় কথা বলতেছো কেন? দেখে মনে হচ্ছে যেন একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসেছেন ফ্রিতে জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য। যদি এতই জ্ঞানী তাহলে এমন মুচির কাজ করছো কেন? গিয়ে পাণ্ডিত্য দেখাও। মেয়েটার কথায় কিছুটা অপমান বোধ করল রুদ্র।
কিন্তু আয়াত চলে আসতেই রুদ্রের দৌড় দিল সেই জঙ্গলের ভেতরে। আয়াত ফিরে তাকিয়ে দেখলো ছেলেটা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। এটা দেখার পর সে অবাক হয়ে গেল, তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এরপর সামনের দিকে যেতে শুরু করলো। ওদিকে রুদ্র পাগলের মতো দৌড়াতে দৌড়াতে সেই বাড়ির কাছে এলো। বাড়ির কাছে আসতেই সেখানে দুটো লোকের হাসাহাসির শব্দ পেল। রনি তখন সামনে থাকা লোকটাকে বলছিল, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এই মাসে আমরা যে সাপ্লাইটা আনবো সেটা যদি আপনি একবার সেল দিতে পারেন তাহলে অনেক টাকার মালিক আমরা হয়ে যাব। আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখুন। হ্যাঁ, তোমাদের উপর আমার ভালোই বিশ্বাস আছে। তোমরা আমার অন্যান্য কর্মচারীর থেকে অনেক ভালো কাজ করেছো, কিন্তু কালকে শামীম ধরা পড়ে গেল কি করে? আমি জানি না স্যার, তবে আমার মনে হয় না ওরা ওকে এখনও বাঁচিয়ে রেখেছে। আর ও আপনার ব্যাপারে কোনো কিছু জানে না। বেশি বললে আপনার নাম বলবে, আমার নাম বলে আর কি লাভ হবে? আমাকে কি তারা ধরতে পারবে নাকি? তা যা বলেছ, হা 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 হা। ওরা কল্পনাও করতে পারে না আমার হাত কতটা উপরে। যতই চেষ্টা করুক না কেন, একে একে আমি সবাইকে শেষ করে দেব। আমার এই বিশাল সাম্রাজ্য আরও বড় হবে। বলেই সে আবার পাগলের মতো হাসতে শুরু করলো। রুদ্রের এসব আর সহ্য হচ্ছে না। সে সিয়ামকে তাড়াতাড়ি কল করলো। এরপর আর থেমে থাকতে পারল না, সামনের দিকে এগিয়ে তাদের উপর আক্রমণ করলো। লুঙ্গির বাঁধন থেকে বন্দুকটা বের করে সরাসরি গিয়ে সেই লোকটির মাথায় ধরল। কিন্তু লোকটাকে কিছু করার আগেই পিছন থেকে কেউ একজন তার মাথায় সজোরে আঘাত করলো। সে মাটিতে লুটিয়ে পড়ল। তখন তারা সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু রুদ্র একটি জিনিস খুব ভালো করেই লক্ষ্য করেছে। চেয়ারে বসে থাকা সেই চশমাওয়ালা লোকটার হাতে একটি আঙুল কাটা। আর কিছু বলতে পারল না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এলো। ওদিকে আয়াত চলে গেল তানিয়ার বাসায়। গিয়ে দেখতে পেল অনেক মানুষ জড়সড় হয়ে কান্না করছে। এটা দেখার পর সে তাড়াতাড়ি ভিতরে গিয়ে তানিয়ার মাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তিনি আয়াতকে জড়িয়ে ধরে আরও জোরে কান্না করে দিলেন। তখন তার কান্না দেখে আয়াতও কান্না করে বলল, আন্টি, আপনি এমন করছেন কেন? আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন না। আর তানিয়া কোথায়? এই কথা শোনার পর তানিয়ার মা আরও জোরে কান্না করে দিলেন। আয়াত কিছুই বুঝতে পারছেন না, সে বারবার ওই একই প্রশ্ন করে যাচ্ছে। তখন তারা ইশারায় একটি সাদা কাপড়ের দিকে তাকিয়ে দেখিয়ে দিলেন। আয়াত তখন সেদিকে এগিয়ে গিয়ে যখনই কাপড়টা একটু সরালো, সে চিৎকার করে কান্না করে উঠল। চোখের সামনে নিজের প্রিয় বান্ধবীর এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। মাথাটা ঘুরে আসছে তার। তার বান্ধবীর পুরো শরীর দেখতে পেল অসংখ্য আঁচড়ের দাগ ও আঘাতের চিহ্ন। তার মানে কেউ তার সাথে খারাপ কিছু করেছে। আয়াত তখন তানিয়ার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? এভাবে শুয়ে আছে কেন? আয়াতের কান্না দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। তানিয়ার মা তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। পুরো বাড়িটা একটি বেদনাদায়ক পরিস্থিতি বিরাজ করছে। চারিদিকে হৃদয় বিদারক চিৎকার। তানিয়ার মা তখন আয়াতকে জড়িয়ে ধরে বলল, মারে, আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল। কয়েকটা পশু মিলে কালকে আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে। আমার মেয়েকে এভাবে ফিরিয়ে দিলেও আমি আমার মেয়েকে রেখে দিলাম, কিন্তু ওই নরপশুগুলো আমার মেয়েকে বাঁচতে দেয়নি, আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। আন্টি, কি বলছেন? আমার বান্ধবীর কিছু হয়ে যাবে এটা তো হতে পারে না। আমি বিশ্বাস করি না। কারা এসব করেছে? তোমরা কি এই ব্যাপারে কিছু জানতে পেরেছো? জানি না রে মা, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন পুলিশ এসে এই লাশটা দিয়ে গেল। আমার মেয়েটা এখন আর এই পৃথিবীতে নেই। ওরা আমার মেয়েকে বাঁচতে দিল না, ওরা আমার মেয়েটাকে শেষ করে দিল। আয়াত চিৎকার করে কান্না শুরু করলো। তার বান্ধবীর সাথে এত ভয়ঙ্কর একটি কাজ করলো। সে তার বাবাকে কল করলো। তার বাবাও এ কথাটা শুনে অনেক বেশি অবাক হলেন। তার বাবা মা দুজনেই আসতে শুরু করলেন। আয়াত তখন তাদের বন্ধু রাফিকেও কল করলো। রাফি ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীকে নিয়ে চলে আসলো। তখন তারা তানিয়ার বাবার কাছে আয়াত এলো। তানিয়ার বাবাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল, আমার বান্ধবীর যারা এই পরিস্থিতি করেছে তাদেরকে আমি ছাড়বো না। তাদের শেষ করে দিতে হবে আঙ্কেল। আপনি আমার সাথে চলুন, ওর খুনিকে খুঁজে বের করতেই হবে।
ওকে এভাবে ছেড়ে দিলে চলবে না। তানিয়ার বাবা কি বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। তানিয়ার বাবা রফিক সাহেবের শুধু তাকিয়েছিলেন আয়াতের দিকে। মেয়েটা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, এটা তিনি জানেন, কিন্তু তিনি সামান্য একজন ব্যবসায়ী। কোনো মতে বাজারে একটি মুদির দোকান দিয়ে পরিবার চালান। তিনি যদি এইসব বড় লোকদের সাথে মামলা করতে যান তাহলে তার কাছে অর্থ সম্পত্তি কোনো কিছুই নেই। তিনি কিভাবে এই মামলায় জিতবেন? এরপর তার একটি ছোট ছেলে আছে, সেই ছেলেটার জীবনটাও তার শেষ করে দিবে। তখন তিনি আয়াতের দিকে তাকিয়ে বললেন, মা, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু আমি কিভাবে তাদের বিরুদ্ধে মামলা করব? তারা অনেক ভয়ঙ্কর লোকজন, অনেক টাকা পয়সাওয়ালা লোক। তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে পরে আমার ছোট ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার মেয়েটাকে আমি হারিয়েছি, আমার ছোট ছেলেটাকে আমি হারাতে পারবো না। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমার বান্ধবী মারা গেছে, তাকে খুন করা হয়েছে। আপনার মেয়ে মারা গেছে আঙ্কেল, আপনি এভাবে বসে থাকবেন? ওদেরকে শাস্তি দিতে হবে। ওরা যদি এইরকমভাবে প্রশ্রয় পায় তাহলে 2 দিন পরে আরো ভয়ঙ্কর কাজ করবে ওরা। তানিয়ার বাবা কিছুই বলতে পারলেন না। তখন ভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা চলে আসলো। আয়াত তাদের সাথে কথা বলতে শুরু করলো। তখন আয়াত রাফিকে বলল, রাফি, কি করে এত বড় একটা ঘটনা হয়ে গেল? কালকেও আমি আমার মামার বাসায় গিয়েছিলাম, না হলে তো আমি সব কিছুই দেখতাম। আমি একা ফেলে আসতাম না তানিয়াকে। তানিয়ার এত বড় একটা ক্ষতি কিভাবে হয়ে গেল? আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে যদি এমন হতো তাহলে কি আমরা বসে থাকতাম নাকি? আমাদের কল্পনার বাইরেই কাজ হয়ে গেছে। কিন্তু কেউ তো একজন দেখেছে। কারোর সাথে কি তানিয়ার কোনো ঝামেলা হয়েছিল? না হলে হঠাৎ করে সব ছেলে মেয়ে রেখে তানিয়াকে কেনই তারা তুলে নিয়ে গেল আর এমন করলো? তখন হঠাৎ করে পিছনে থেকে রাইমা এগিয়ে আসলো। রাইমা প্রথম বর্ষের ছাত্রী, তাদের জুনিয়র। সে তখন এগিয়ে এসে বললেন, আপু, আমি কিছুটা জানি। আমি কালকে ক্যান্টিনে বসেছিলাম, তখন তানিয়া আপুই সেখানে বসেছিল। হঠাৎ করে শামীম ভাই এসে তাকে প্রপোজ করে, কিন্তু উনি উল্টো থাপ্পড় মেরে দেয়। কারণ বারবার নাকি শামীম ভাই তাকে প্রপোজ করছিল, কিন্তু তানিয়া আপু একসেপ্ট করেছিল না। সেই জন্য বাধ্য হয়ে থাপ্পড় মেরে দেয়। তখন শামীম ভাইয়া তাকে হুমকি দিয়েছিল তার জীবন শেষ করে দিবে। এরপর যখন ভার্সিটি ছুটি হয় তখন শামীম ভাইয়া তার পিছনে ছিল, এটা আমি দেখেছি। এই কথা শুনে আয়াত বুঝতে পারল সব কিছুর কারণ সেও জানে। শামীম অনেক দিন ধরেই থেকে তানিয়াকে ডিস্টার্ব করে আসছিল, কিন্তু তানিয়া কিছুতেই রাজি হচ্ছিল না। তখন রাফি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে বলে, আরে কি বলতেছিস? কালকে থেকে তো শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করা হচ্ছে তাকে খুঁজে বের করার, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে থেকে শামীম কোথাও হারিয়ে গেছে। তার মানে কি তানিয়া এত বড় সর্বনাশ করে দিয়েছে পালিয়ে চলে গেল? পালিয়ে কোথায় গিয়ে বাঁচবে? ওকে বের হয়ে আসতেই হবে। ওকে আমি ছাড়বো না। আমার বান্ধবীর জীবন শেষ করে দিয়ে ও শান্তিতে জীবনযাপন করবে, এইটা তো আমি হতে দিব না। ওকে যতক্ষণ না পর্যন্ত শেষ করছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওকে শেষ করা অবধি আমি শান্তিতে বসে থাকতে পারবো না। কিন্তু আমরা কি করবো আয়াত? আপাতত আমাদের একটাই কাজ, যে করি হোক আঙ্কেলকে রাজি করাতে হবে। ওদের বিরুদ্ধে মামলা দিতে হবে। আমার মনে হয় শুধুমাত্র শামীম না, এখানে আরও কয়েকজন জড়িত আছে। ইউনিভার্সিটির মধ্যে তারা অনিয়ম করে যাচ্ছে, সবাইকে ধরিয়ে দিতে হবে। না হলে আমরা কেউই নিরাপদ নই, একটা মেয়েও নিরাপদ নয়। কালকে আমার সাথে রাইমা এসব হতে কতক্ষণ? এটা তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আঙ্কেল তো অনেক বেশি ভয় পাচ্ছে। তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। যদি তারা আঙ্কেল অথবা তার পরিবারের কোনো ক্ষতি করে দেয় তাহলে এই পরিবারটা একদম ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা বেঁচে থেকে কি করলাম? আমাদের বান্ধবী খুনিদের শাস্তি দিতে না পারলে আমরা তার বন্ধু হলাম কেন? আমি সকল টাকা পয়সা দিব। টাকা পয়সা দিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। আমার বাবার কি টাকা পয়সা কম আছে নাকি আমি যে করেই হোক আমার বান্ধবীর খুনিকে শাস্তি দিতে চাই? আর আঙ্কেলকে তোরা দেখে রাখবি প্লিজ। ওকে, ঠিক আছে বান্ধবী, তুই কোনো চিন্তা করবি না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের বান্ধবী খুনিকে আমরা শাস্তি দিব। এরপর তারা সবাই তানিয়ার বাবাকে বোঝাতে শুরু করলো, কিন্তু তানিয়ার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তিনি অনেক বেশি ভয় পেয়েছেন, তিনি অনেক বেশি ভয় পাচ্ছিলেন। এমনিতেই গরিব মানুষ, তার মধ্যে এইরকম একটি পরিস্থিতি তাকে পড়তে হবে এটা তিনি কোনোদিনও কল্পনাও করতে পারেননি। তিনি অনেক বেশি ভয়ের মধ্যে ছিলেন।
নিজের সবচেয়ে প্রিয় একমাত্র মেয়েকে হারাতে হবে এটা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। ওদিকে সিয়াম টিম নিয়ে যখনই সেই ঘরের কাছাকাছি আসলো তখন দেখতে পেল রুদ্রের অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তখন তাড়াতাড়ি রুদ্রকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসলো। এরপর যখন রুদ্র জ্ঞান ফিরল তখন রুদ্র চিৎকার করে বলল, ওদেরকে আমি ছাড়বো না, ওদেরকে শেষ করে দিব। সিয়াম, ওরা আমার হাতের কাছেই ছিল, কিন্তু আমি ওদেরকে ধরতে পারলাম না। স্যার, আপনি শান্ত হন। ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওদের সবাইকে শাস্তি পেতে হবে। আপনি একা কেন পেলেন? যদি ওরা আপনার ক্ষতি করে দিত তখন কি হতো? সিয়াম, আমি শান্ত হয়ে বসে থাকতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত এদের রক্ত দিয়ে আমি গোসল না করছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। তখন রুদ্রের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে আসলো তিশা। তিশা মনে মনে রুদ্রকে ভালোবাসে, কিন্তু সাহস করে রুদ্রের সামনে দাঁড়িয়ে কোনোদিনও বলতে পারেনি। কারণ এই কথা বলতে গেলে রুদ্র হয়তো তাকে থাপ্পড় দিয়ে তার গাল লাল করে দিবে। তখন সে রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, স্যার, আপনাকে সবাই অনেক বেশি ভরসা করে। আপনার উপর ভরসা করে কত মানুষ শান্তিতে জীবনযাপন করছে। আপনি যদি এভাবে নিজের জীবন যেখানে সেখানে বিলিয়ে দেন তাহলে তো হবে না। আপনার সমস্যা একটা, ভুলে যদি আপনার জীবন নষ্ট হয়ে যায় তাহলে শুধু আপনার জীবন নষ্ট হবে না, অনেক মানুষের শান্তি নষ্ট হয়ে যাবে। তিশা, আমি এভাবে বসে থাকতে পারছি না। আমার চোখের সামনে কত মেয়ের কান্না আমি দেখেছি। আমি আমার বোনের কান্না দেখেছি ছোটবেলায়। আমার বড় বোনকে তারা এভাবে শেষ করে দিয়েছিল। আজ প্রতিটা লাশের দিকে তাকালে আমার বোনের চেহারা ফুটে ওঠে আমার চোখের সামনে। আমার কাছে মনে হয় আমার আব্বু আমাকে বলছে, রুদ্র, তুই ওদেরকে ছাড়বি না। আমি কিভাবে বসে থাকবো বলো তিশা? তিশা কি বলবে বাকরুদ্ধ। সে নির্বাক হয়ে তাকিয়ে আছে এই মানুষটার দিকে। এই প্রথম মনে হয় কান্না করতে দেখেছে রুদ্রকে। রুদ্রের সেই কঠিন চেহারাটার পিছনে যে একটি নিষ্পাপ চেহারা আছে এটা সে খুব ভালো করে জানে। তিশা শুধু তাকিয়েছিল অবাক দৃষ্টিতে তার দিকে। কি মায়াবী তার চেহারা। তিশা তখন তাকে বলল, স্যার, আমরা সবাই আপনার পাশে আছি। আপনি আপনার যুদ্ধে জয়ী হবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনি ওদেরকে শেষ করে দিবেন, কিন্তু এর জন্য আপনাকে প্ল্যান করে এগিয়ে যেতে হবে। এইভাবে যদি হঠাৎ করে আক্রমণ করে বসেন তাহলে হয়তো আপনার জীবন তারা শেষ করে দিতে পারে। আমি পারবো না তিশা, আমাকে এভাবেই কিছু একটা করতে হবে। তোমরা তাড়াতাড়ি কেস ফাইল বের করো, খুঁজে বের করো কোন অপরাধীর আঙুল কাটা ছিল কিনা। এমন কোন অপরাধী আছে যার বাম হাতের আঙুল কাটা ছিল? তার নামে কোনো রেকর্ড থাকলে খুঁজে বের করো। আমি যে করেই হোক এই অপরাধীর ব্যাপারে জানতে চাই। আমি দেখেছি যে ওইখানে বসেছিল তার হাতের একটা আঙুল কাটা ছিল, বাম হাতের আঙুল কাটা। খুঁজে বের করো তাড়াতাড়ি। আর তিশা, তুমি যাও রনির ব্যাপারে খোঁজ করো। তোমাকে এসব ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার মা বাবার আত্মহত্যা চোখের সামনে দেখেছি। তুমি মনে করো না আমি ওদের আঘাতে শেষ হয়ে যাব। তুমি আমাকে যতটুকু দেখতে পাচ্ছ এর চেয়ে বেশি আমি ধৈর্যশীল। না হলে আমার বাবা মা যেখানে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সেখানে আমি এতদূর কিভাবে আসলাম? তিশা কিছু বলতে পারল না, লজ্জায় পড়ে গেল নিজের কথার জন্য। এখন নিজেই আফসোস করছে সে কোনো মানুষকে খুন কথা বলেছে, এটা বুঝতে পারেনি। সে তাড়াতাড়ি যেতে শুরু করলো। তার দায়িত্ব পালন করতে হবে। তিশাকে তার পরিবার অনেক জোরাজোরি করছে বিয়ের জন্য, কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছে না। কারণ তার একটাই স্বপ্ন, সে যদি জীবনে বিয়ে করে তাহলে রুদ্র স্যার ছাড়া সে আর কাউকে জীবনে কল্পনাও করতে পারে না। তখন তিশা মনে মনে বলল, আমি জানি না স্যার আমি আপনাকে ভাবো কিনা, তবে আপনাকে ভীষণ ভালোবাসি স্যার। আপনার কথা চিন্তা করলে আমার ভীষণ বুকের ভেতরটা না অনুভূতি কাজ করে, যেটা আপনাকে আমি কোনোদিন বোঝাতে পারবো না। আপনি হয়তো আমার এই অনুভূতি কোনোদিন বুঝতেও পারবেন না, কিন্তু বিশ্বাস করুন স্যার, আপনাকে আমি অনেক বেশিই ভালোবাসি। আমার প্রতিটা অনুভূতি জুড়ে শুধুমাত্র আপনি বিরাজ করেন। আপনি আমার কল্পনার রাজকুমার স্যার, যে রাজকুমারের অপেক্ষায় আমার পরিবার। কিন্তু তারা জানেই না আমি আপনাকে পছন্দ করি। আমি জানি আপনি হয়তো আমাকে কোনোদিন ভালোবাসতে পারবেন না, কিন্তু আমার ভালোবাসা না হয় অপ্রকাশিতই থেকে যাক। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিশা যেতে শুরু করলো। ওদিকে সবাই পৌঁছে গেল তানিয়ার বাসায়। সবাই মিলে তানিয়ার মাকে শান্ত করার চেষ্টা করছে। তানিয়াকে দাফন করতে হবে, এভাবে তো আর রাখা যাবে না। পুলিশ পোস্টমর্টম করছে, তাকে দাফন করতে হবে। দাফন করার পর তারা বসবে মিটিং করতে, কি করা যায় এই খুনের ব্যাপারে। কিন্তু আয়াত নিজের কথায় অনড়। এখন যে করেই হোক তার বান্ধবী খুনিদের শাস্তি দিতে চায় সে এভাবেই কাউকে ছাড়বে না। তখন তানিয়াকে নিয়ে
যাওয়া হচ্ছিল তখন আয়াত কান্না করে বলল, বান্ধবী, তুই আমাকে ছেড়ে চলে গেলি। তোর সাথে কাটানো আমার ছোট্টবেলা আমি কিভাবে ভুলে যাব বল। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো তোর সাথে কাটিয়েছি, তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাবে? আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি রে। আমার হৃদয়ের রক্তক্ষরণ আজ আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি হয়তো আজ থেকে একটা অব্যক্ত সম্পর্কে হারিয়ে ফেলেছি, তবে জীবনে অনেক বন্ধু এসেছে। ছোটবেলার বন্ধুদের মতো বন্ধু আমি জীবনে কোথাও পাবো না, এটা আমি খুব ভালো করেই জানি। যেখানেই থাকিস না কেন ভালো থাকিস বান্ধবী। তবে তোকে আমি কথা দিচ্ছি, তোর খনিদের আমি ছাড়বো না। তাদের রক্ত যতদিন না পর্যন্ত আমি দেখবো ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। ভালো থাকিস বান্ধবী। ওপারে না হয় দেখা হবে দুজনে। ভুলে যাবি না আমাকে, আমি তোকে বড্ড ভালোবাসি, কারণ তুই আমার ছোটবেলার বান্ধবী। ওরা আমার কান্না শুনলো না, নিয়ে গেল আমার প্রিয় বান্ধবীকে। জীবনে সবাইকে একবার না একবার চলে যেতে হবে, কিন্তু এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। কত স্বপ্ন ছিল দুই বান্ধবীর, দুজনেই কত স্বপ্ন দেখতাম, কিন্তু এভাবে সব স্বপ্নের ইতি ঘটবে কল্পনার বাইরে ছিল। আমি কান্না করছিলাম, তানিয়ার মাকে সামলানো দায় হয়ে পড়েছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। এখন তার আর কেউ রইল না, একমাত্র মেয়ে ছিল তানিয়া। তিনি আমাকে এবং তানিয়াকে কখনোই ভিন্ন চোখে দেখেননি, বরং দুজনকে নিজের মেয়ে মনে করতেন। তানিয়া চলে যায়নি, আমার বোন চলে গেছে। আমি থেমে থাকবো না, আমাকে যে করেই হোক এর প্রতিবাদ করতেই হবে। সব কিছু সমাধান করে যখন তারা ফিরে আসলো তখন অনেক লেট হয়ে গেছে। আমরা সবাই বসলাম, যে করেই হোক এটার সমাধান করতেই হবে। আমার বাবা এসেছেন। আমি তখন বাবাকে বললাম, বাবা তুমি আমাদেরকে সাপোর্ট করো, আমরা ওদেরকে ধরতে চাই। কারা আমার বান্ধবীকে শেষ করে দিল ওদেরকে আমি দেখতে চাই। ওদের রক্ত যদি আমার সামনে ছুঁড়ে না পড়ে আমি শান্ত হতে পারবো না। তুমি যে করে হোক ওদেরকে আমার চোখের সামনে হাজির করো। মা, তুই চিন্তা করিস না, আমরা পুলিশের কাছে যাব। পুলিশের কাছে গিয়ে ওদের বিরুদ্ধে মামলা করব। শামীম নামের সেই ছেলেটাকে যদি ধরতে পারি তাহলে জানতে পারবো ওদের মূল কি রয়েছে। তানিয়ার বাবা এসব শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলেন। তিনি নিজের মেয়েকে হারিয়েছেন, আর কাউকে হারাতে চান না। তখন তিনি আয়াতের বাবার সামনে এসে বললেন, ভাই সাহেব, আমি চাইছিলাম এইসব ঝামেলায় না আর জড়াতে। আমার টাকা পয়সা কোনো কিছু নেই। শুনেছি শামীম নামের ছেলেটা অনেক বলল যদি ওর বাবা মা মিলে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে। আর শুনেছি ওদের ওখানে অনেক বড় একটা গ্রুপ আছে, ওরা সবাই মিলে যদি আমাদেরকে শেষ করে দেয় তাহলে কি হবে? ভাই, আপনাকে কেন চিনতে পারবো না? ওরা বড়লোক হলে আমরা রাস্তার ফকির নাকি? আমি আছি আপনার পাশে, আপনি গিয়ে মামলা করবেন। আপনার মেয়ের খুনিকে কি আপনি শাস্তি দিতে চান না? যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার মেয়ে কষ্ট পাবে, আপনার মেয়ের আত্মা শান্তি পাবে না। সে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে। তানিয়ার বাবা এবার নিজেকে শক্ত করলেন। তিনি নিজের মেয়ের খুনিকে শাস্তি দেবেন এটা চিন্তা করলেন। এরপর তারা সবাই মিলে চলে গেলেন পুলিশ স্টেশনে। সেখানে তখন রুদ্র ছিল না, কারণ রুদ্র তখন ছদ্মবেশ ধরে ঘুরে বেড়াচ্ছিল। তার মনে হচ্ছিল ওখানে থাকলে ইনফরমেশন পেয়ে যাবে। তবে রুদ্র গেট আপটা চেঞ্জ করে ফেলল, কারণ এই গেট আপ তাকে চিনে ফেলবে। সে নতুন একটি গেট আপে ঘুরতে শুরু করলো। এদিকে পুলিশ স্টেশনে এসে যখন এই কথা জানানো হলো তখন রুদ্রকে ফোন করা হলো। আয়াত এবং বাকিরা সবাই চলে গেল তানিয়ার বাসায়। গিয়ে তানিয়ার বাবা মাকে সান্ত্বনা দিয়ে ফিরে আসলো। আয়াত নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করছে। আয়াতের মা বুঝতে পারছে নিজের প্রিয় বান্ধবীকে হারিয়েছে মেয়েটা, কত কষ্ট পেয়েছে এটা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আয়াতের মা তখন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, অন্যায় করে কেউ কোনোদিনও শান্তিতে থাকতে পারে না। এই নিষ্পাপ মেয়ের জীবন যারা ধ্বংস করেছে তারাও শান্তিতে থাকতে পারবে না। ওদের সবাইকে ধ্বংস হতে হবে, হয়তো আজ অথবা 2 দিন পরে, কিন্তু তারা শান্তিতে থাকতে পারবে না। আম্মু, আমার বান্ধবীকে আমি কতটা ভালোবাসতাম এটা তুমি জানো। ওকে হারানোর পরে আমার নিজেকে নিঃস্ব লাগছে। এখন আমরা কিভাবে নিরাপদে ওই জায়গায় যাব? ইউনিভার্সিটিতে আমরা এখন কেউ নিরাপদ নয়, প্রত্যেকটা মেয়েই অনিরাপদ। আমি তোর বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো।
এখন থেকে এই ভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে, কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে ছেলেমেয়েদের ভার্সিটিতে দেব কি করে? আয়াত তখন ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারল না। পুরোটা রাত নির্ঘুম কাটালো। ওদিকে রুদ্র পুলিশ স্টেশনে চলে আসলো। তখন সিয়াম তার সামনে আসলো, এসে বলল, স্যার, একটু আগে ওই কেসটা এসেছিল। সেই দিন যে মেয়েটাকে আমরা ওখানে মৃত পেয়েছিলাম, সেই মেয়েটার পরিবার মামলা করার জন্য এসেছে। তারা শামীম নামে একটা ছেলের ব্যাপারে মামলা করেছে। শামীমকে তো আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু এখন আমাদেরকে ওই মেয়ের পরিবারের সাথে কথা বলতে হবে। ওই মেয়ের পরিবারকে সান্ত্বনা দিতে হবে। আর শামীমকে ধরলে হবে না, রনিকে ধরতে হবে। রনিকে ধরে ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওর বসের কাছে পৌঁছাতে হবে। তুমি কি পেয়েছো এমন কোনো অপরাধী যার বাম হাতের আঙুল কাটা ছিল? স্যার, এমন 3 জন অপরাধী আছে। এর মধ্যে একজনের ফাঁসি হয়ে গেছে, আর 2 জন বাহিরের আছে। দুজনেই ভয়ঙ্কর অপরাধী। একজন হচ্ছে আশিক মাহমুদ, একজন ড্রাগ ডিলার, আর একজন আরিফ হাওলাদার, খুব ভয়ঙ্কর লোক। সাথে অনেক বড় একজন মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী। এই 2টা বাহিরে আছে। আমার মনে হয় এই 2 জনের মধ্যে থেকে কেউ একজন এসব করেছে। তুমি তিশাকে খবর দাও। তিশাকে বলো রনের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ইনফরমেশন এনে দিতে। আর এই 2 জনের ব্যাপারে খোঁজ নিব। তুমি আমার সাথে চলো। প্রথমে আমাদেরকে যেতে হবে আশিক মাহমুদের বাসায়। আশিক মাহমুদের বাসা 11 নম্বর সেক্টরে, তাই না? হ্যাঁ স্যার, আপনার তো মনে আছে 4 বছর আগে তাকে ধরেছিলাম। তারপর সে জামিনে ছাড়া পেয়েছে শুনেছি। এখন নাকি ব্যবসা শুরু করেছে। তবে কিসের ব্যবসা সেটা জানি না। এই ব্যবসা শুরু করলে তো তাকে আবার ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এরপর তারা গাড়ি নিয়ে যেতে শুরু করলো 11 নম্বর সেক্টরে। সেখানে যাওয়ার পর আশিক মাহমুদের বাসা অনেক কষ্ট করে খুঁজে বের করলো। সে বাসা পরিবর্তন করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আশিক মাহমুদ পর্যন্ত পৌঁছাতে পারল। আশিক মাহমুদকে দেখে তারা অবাক, কারণ পাঞ্জাবি পরে একদম ধার্মিক লোক হয়ে গেছে। তখন সে রুদ্রকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল, কারণ রুদ্রকে সে ভালো করেই চিনে। এমনি এমনি আসার মতো মানুষ হয় না সে। তখন সে রুদ্রের বাসায় নিয়ে গেল। এরপর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, স্যার, আমি কি কোনো অপরাধ করেছি? আপনি এমনি এমনি আমার বাসায় আসার মতো লোক না, সেটা আমি ভালো করেই জানি। আমার বাসায় হঠাৎ করে আমাকে খুঁজতে চলে আসলেন, এটার কারণটা কি জানতে পারি? তুমি তো আমার ব্যাপারে সবকিছুই জানো, এবং এটাও জানো আমি কারণ ছাড়া কারোর সাথে দেখা করি না। একটা কেস নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মেয়েরা গুম হয়ে যাচ্ছে এবং তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। অনেককে তো আবার খুঁজেই পাওয়া যাচ্ছে না। এসবের পেছনে যে আছে তার বাম হাতের আঙ্গুল কাটা, এবং তোমার বাম হাতের আঙ্গুল কাটা, সেজন্য তোমাকে সন্দেহ করা হচ্ছে। আশিক মাহমুদ তখন কান্না করতে শুরু করলো। এটা দেখার পর আশেপাশে সবাই অবাক হয়ে গেল। আশিক মাহমুদ কান্না করতে করতে রুদ্রের সামনে এসে বলল, স্যার, বিশ্বাস করেন আমি এই কাজ করিনি। আমাকে তো আপনি চেনেন। আমি জামিনে ছাড়া পাওয়ার পর থেকে ভালো হয়ে গেছি। আমি যেই অন্যায়গুলো আগে করেছি সেই অন্যায় ভুলে যেতে চাই। এখন থেকে আমি নতুন জীবন শুরু করেছি। দেখেন, আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছি। এই ব্যবসা করে আমি আমার পরিবার নিয়ে চলতেছি। আপনি জিজ্ঞাসা করে দেখেন। আমি তোমাকে বিশ্বাস করি। আমি কোনো অপরাধীকে ধরার আগে তার ব্যাপারে যাচাই করিনি। আমি তোমার ব্যাপারে যাচাই করে এসেছি। তুমি এসবের সাথে জড়িত নও। তবে তোমার কি কাউকে সন্দেহ হয় যে এরকম কাজ করতে পারে? স্যার, আমি এসব ছেড়ে দিয়েছি। এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। যখন জামিনে মুক্তি পেয়েছি তখন পরিবারের লোকজন আমাকে বাঁচিয়েছে। সেই জন্য আমি এসব কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। এখন আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতে চাই। এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চাই না। জীবনে তো অনেক অন্যায় কাজ করলাম, এখন একটু ভালো পথে চলতে চাই। নিজের পরিবারকে একটু সময় দিতে চাই, তাই এসব ছেড়ে দিয়েছি। আমি এই ব্যাপারে আর কোনো কিছু জানি না। রুদ্র আর কোনো কথা বলল না। লোকটা যখন ভালো ফিরে আসতে চাইছে তখন তার সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই। তখন রুদ্র তাকে জড়িয়ে ধরল। এরপর বলল, আশিক ভাই, আপনার এই নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আপনার জীবন সুখের হোক। আশা করি আপনি অনেক শান্তিতে জীবনযাপন করবেন। আগে অন্যের যে অশান্তি ছিল সেটা থেকে আপনি মুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন।
আগে আমার কাছে টাকার অভাব ছিল না, কিন্তু আমার জীবনে শান্তি ছিল না। এখন নিজে ইনকাম করতেছি, আলাদা একটা শান্তি কাজ করছে। কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করতেছি, পরিবার নিয়ে অনেক সুখের জীবন যাপন করতেছি। আপনার কারণে এটা সম্ভব হয়েছে। আপনি যদি আমাকে না ধরতেন আর আমি জেলে না যেতাম, তাহলে আমি আগের মতো অন্যায় কাজ করে বেড়াতাম। আপনার কারণে এসব কিছু হয়েছে। অনেক দোয়া করি আপনার জন্য। সত্যি আশিক ভাই, আপনি অনেক মজার মানুষ। আমি আপনাকে ধরেছি কোথায়? আপনি আমার উপর রাগ করবেন সেটা না করে আপনি আমার জন্য দোয়া করছেন। আচ্ছা, ভালো থাকবেন। এখন আমাকে বেরিয়ে যেতে হবে, অনেক কাজ আছে। বলে রুদ্র বেরিয়ে আসলো। এখন তাকে যেতে হবে দ্বিতীয় গন্তব্যে। তার মানে অপরাধী অন্যজন। যদি আরিফ হালদার এটা করে থাকে তাহলে সে আরিফ হালদারকে ছাড়বে না। একটু বেশি সন্দেহ হচ্ছিল আগে থেকেই আরিফ হালদারকে, কারণ লোকটা অনেক বড় একটি অপরাধী ছিল। সে তখন আরিফ হালদারকে খুঁজতে খুঁজতে তার বাসার দিকে যেতে শুরু করলো। কিন্তু ওরা ওখানে যাওয়ার পর দেখলো একটি মহিলা ছাড়া আর কেউই নেই। তখন রুদ্র সেই মহিলার দিকে এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। এখানে যে একটা লোক ছিল তার বাম হাতের একটা আঙ্গুল কাটা ছিল, নাম আরিফ হাওলাদার। উনি কি এখন বাসায় থাকেন না? বাসা কি পরিবর্তন করেছেন? এই কথা বলার পর মহিলার মধ্যে এমন পরিবর্তন দেখতে পেল রুদ্র, যেটা সে কল্পনাও করেনি। মহিলা তখন রেগে গিয়ে একটি লাঠি নিয়ে তেড়ে আসলো তাদের দিকে। এটা দেখার পর তিশা গিয়ে তাকে বুঝিয়ে শান্ত করলো। তখন তিনি বললেন, ওদের কত বড় সাহস! আমার এই বাড়িটাকে সে মদের আড্ডাখানা বানিয়েছিল। এটা আমার বাসা, আমি তাকে ভাড়া দিয়েছিলাম, কিন্তু আমার ভাড়া না দিয়ে সেটা মদের আড্ডাখানা বানিয়েছিল। কয়েকদিন আগে রাতের বেলায় হঠাৎ করেই সে এখান থেকে পালিয়ে চলে যায়। আমার এত টাকা ভাড়া একসাথে দিবে বলেছিল, কিন্তু কোনো কিছু তো না দিয়ে এখান থেকেই চলে গেল। ভিতরে কয়েকটা মদের বোতল ছিল। এগুলো দেখার পর পুলিশ আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমি অনেক কষ্ট করে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েছি। সেটা তো বুঝলাম, আপনার কষ্টের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আপনার এতদিনের টাকা সে দেয়নি, তাহলে তাকে ভাড়া দেওয়ার সময় কি আপনি তার ইনফরমেশন রাখেননি? হ্যাঁ রে বাবা, লিখেছিলাম, কিন্তু আমার স্বামীও গিয়েছিল ওখানে। এই নামে কোনো লোকই থাকে না। আরিফ হালদার বলতে নাকি ওখানে কোনো মানুষই নেই। খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে। আমার এই বাড়ি ভাড়া তো দেয়ই যায়নি, উল্টে আমার ঘরে ছিল 3 তলার উপরে। প্রথম 2 তলা তাদেরকে ভাড়া দিয়েছিলাম। আমি আর আমার স্বামী যেখানে থাকতাম ওখান থেকে আমার সোনা দানা যা ছিল টাকা পয়সা নিয়ে চলে গেছে তারা। কি বলছেন? তার কি কোনো ছেলে মেয়ে আছে? আমি কি বলবো, বাবা তার বউকে কোনোদিনই দেখেনি, কিন্তু আমাকে বললো তার বউ নাকি মারা গিয়েছে। 2 ছেলেকে নিয়ে এখানে থাকে। ছেলেগুলো অনেক বড় বড় ছিল। তারা 3 জন মিলে এখানেই থাকতো। তারা নাকি এখানে কোনো একটি ব্যবসা করছিল, সেজন্য প্রতিদিন এখানে লোকজন আসতো। কিন্তু আমি যদি জানতাম তারা মদের ব্যবসা করছে, তাহলে কোনোদিনও তাদেরকে এই বাসা আমি ভাড়া দিতাম না। রুদ্র বুঝতে পারল এই মহিলার সাথে কথা বলে কোনো লাভ নেই। মহিলা তাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারবে না, সেই জন্য সে ফিরে চলে গেল। কিন্তু এখন কিভাবে সে এই লোকটাকে খুঁজে বের করবে? সে নিশ্চিত প্রায় আরিফ হালদার এসবের পিছনে জড়িয়ে আছে, কিন্তু আরিফ হালদারকে পাওয়া এত সহজ নয়। এর আগে রনিকে ধরতে হবে। রুদ্র ভীষণ চিন্তায় পড়ে গেল। এভাবে মানুষের জীবন চলে যাবে এটা সে কোনোদিনই মেনে নিতে পারবে না। সে তখন পুলিশের স্টেশনে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। এরপর তিশাকে বলল, তিশা, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমাদের সবাইকে একত্রিত হতে বলো। আমরা একটা মিটিং করব। সাথে তুমি সেনাবাহিনীর প্রধানকে খবর দাও, আমাদের সহযোগিতা প্রয়োজন। আমরা একা কোনো কিছু করতে পারবো না। ওকে স্যার, তাহলে আমি আজকে সন্ধ্যায় পর মিটিংয়ের আয়োজন করি। যত তাড়াতাড়ি সম্ভব সেটার ব্যবস্থা করো। আমি সবার সাথে আলোচনা করে এখন একটা ডিসিশন নিতে চাই। এভাবে আমরা যদি বসে থাকি তাহলে কোনো কিছুর সমাধান হবে না। তিশা তখন চলে গেল। সবাই চিন্তার মধ্যে আছে কিভাবে এই আরিফ হালদারকে ধরা যায়, কিন্তু এখনও তারা পুরো নিশ্চিত হতে পারেনি যে আরিফ হালদার এসবের পিছনে জড়িয়ে আছে। হয়তো অন্য কেউ এসবের পিছনে থাকতেই পারে, কিন্তু কে সে? তার ব্যাপারে কিভাবে জানবে সবাই? ওদিকে তানিয়ার বাবা অনেক বেশি চিন্তায় আছে। আয়াত ঠিকমতো কোনো কাজ করতে পারছে না। সে নিজের বান্ধবীকে হারিয়েছে। এখন যে করেই হোক তার বান্ধবীর খুনিকে নিয়ে ধরতে হবে। সেই জন্য সে সিদ্ধান্ত নিল রফিকে নিয়ে আবারও যাবে পুলিশ স্টেশনে, গিয়ে কথা বলবে এই ব্যাপারটা নিয়ে। তখন সে রফির কাছে কল করে বলল, রফি,
আমরা এভাবে সময় নষ্ট করছি শুধু শুধু। আমাদের উচিত এখন পুলিশের সাথে আবারও কথা বলা। আমি সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যার পরেই যাব। তুই কি আমার সাথে যাবি? তুই কোনো চিন্তা করবি না দোস্ত, আমি থাকবো। যাই হয়ে যাক না কেন, আমরা আমাদের বান্ধবীর খুনিকে খুঁজে বের করব। তিশা সবাইকে ডাকতে শুরু করলো। তখন বিকালে হঠাৎ করেই আয়াতের ফোনে একটি কল আসলো। আয়াত অনেক মন খারাপ করে বসেছিল ব্যালকনিতে। হঠাৎ করে এরকম কল আসছে কেন? সে অনেক বেশি অবাক হয়ে গেল, কারণ সে রুমের মধ্যে ফোন রেখে এসেছিল। একের পর এক কল আসতেই আছে। কে তাকে এত জরুরি কল করতেছে? সে তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রাইমা বলল, আপু, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ক্লাসের সাদিয়াকে কেউ একজন আমার পাশ থেকে তুলে নিয়ে চলে গেছে। তারা গাড়ি নিয়ে এসেছে। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কোনো কিছু করতে পারিনি। তারা তাড়াতাড়ি করে চলে গেছে। আমি গাড়ির নাম্বারটা নোট করে রেখেছি, দেখো। এই কথা শোনা মাত্র আয়াত কান্না করে দিল। সে চায় না আর কাউকে হারাতে। একটি বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা সে কোনোদিনও মেনে নিতে পারবে না। সে চুপচাপ কিছুক্ষণ থাকলো, এরপর বলল, রাইমা, তুমি সবাইকে একত্রিত করো, আমি আসছি। আমাদেরকে কিছু একটা করতেই হবে। এভাবে যদি একজন একজন করে আমাদের মধ্য থেকে হারিয়ে যায়, তাহলে কিভাবে হবে বলো? আমাদেরকে কিছু তো একটা করতে হবে। কি করব আপু? আমাদের চোখের সামনে থেকে আমাদের বান্ধবীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না সাদিয়ার কি হবে। তারা যদি সাদিয়াকে তানিয়া আপুর মতো শেষ করে দেয়? রাইমা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আসছি। তারা সাদিয়ার কোনো ক্ষতি করতে পারবে না। এর আগে আমরা ওকে উদ্ধার করে ফেলবো। এরপর আয়াত তাড়াতাড়ি বাইরে চলে গেল। সে তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন যে করেই হোক তাদের কিছু একটা করতেই হবে। সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে গেছে। তারা সবাই সিদ্ধান্ত নিল আন্দোলন করবে। কিন্তু কার বিরুদ্ধে আন্দোলন করবে? এখানে তো তাদের ভার্সিটির কেউই জড়িয়ে নেই। কার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে? এরপরেও তারা তাদের সর্বোচ্চ করার চেষ্টা করবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা সবাই মিলে ভার্সিটির ক্যাম্পাসে আন্দোলন করতে শুরু করলো। অনেক মানুষ তাদের সাথে যোগ দিয়েছেন, কারণ কেউই চায় না এভাবে ধ্বংসযজ্ঞ চলতে থাকুক। ওদিকে সন্ধ্যা হতেই সবাই মিলে মিটিংয়ে বসেছে। সেনাপ্রধান নাজমুল সাহেব বসে আছেন গম্ভীর মুখ করে। তিনি কি বলবেন তার হাতে তো কিছুই করার নেই। তখন তিনি বললেন, রুদ্র, আপনি কিছু একটা করুন, আমরা কিছুই করতে পারছি না। আমি আমার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু কারা এই জঘন্য কাজ করে যাচ্ছে? আমাদের চোখের সামনে থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে। আমাদের এই টার্গেট বন্ধ করতে হবে, না হলে এক পর্যায়ে কিন্তু আমাদের উপরে চাপ সৃষ্টি হবে। স্যার, আপনি এখনো চাপ সৃষ্টির কথা বলছেন? আমি এমনিতেই যা চাপের মধ্যে আছি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই মেয়েগুলোকে উদ্ধার করতেই হবে। তারা এই পশুদের হাতে নির্মম অত্যাচারের শিকার। তাদের উদ্ধার করাটা এখন আমাদের দায়িত্ব। কিন্তু কি করবেন? আমি তো আমার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদের ব্যাপারে কোনো কিছুই জানতে পারিনি। যাদেরকে পেয়েছি তারা হয় কর্মচারী অথবা টাকার জন্য কাজ করতে এসেছে। আসল অপরাধী তো আমাদের চোখের আড়ালে রয়ে গেছে এখনও। যদি অপরাধী সম্পর্কে কিছু জানতে পারতাম, তা না হলে পরের অ্যাকশনে যেতাম। কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই অপরাধীর ব্যাপারে বিন্দু কোনো কিছু জানতে পারিনি। এভাবে বসে থাকলে আমরা কোনো কিছুই জানতে পারবো না। আমার মনে হয় আমরা ওই জঙ্গলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করি, কিন্তু সেটা গোপনীয়ভাবে, এমনভাবে করতে হবে যাতে কেউ এটা বুঝতে না পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি বলেন, আপনার প্ল্যান মতোই আমরা কাজ করব। এখন আমাদেরকে সবাই মিলিতভাবে কাজ করা উচিত, কারণ একা কাজ করলে কোনো কিছু হবে না। তাহলে আমার প্ল্যান শুনেন। আমি আপনাদেরকে একটা প্ল্যানের কথা বলছি, এটা মেনে চলবেন সবাই, আর একে অপরের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আগামীকাল থেকে এই কাজ শুরু করব। রুদ্র তখন সবাইকে একটি প্ল্যান বলল। সবাই তার দিকে তাকিয়ে আছে। রুদ্রের বুদ্ধির প্রশংসা করতেই হবে। এমন একটি প্ল্যান বের করেছে, এখন তারা যদি ওই জঙ্গলে কিছু করতে যায় তাহলে তাদের হাতে ধরা পড়তেই হবে। তখন সেনাপ্রধান সাহেব কিছুক্ষণ চিন্তা করলেন, এরপর রুদ্রের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার প্ল্যান শুনলাম। এখন দেখা যাক এর দ্বারা যদি কাজ করা হয় তাহলে আমাদের জীবন কিন্তু এই প্ল্যান সাকসেসফুল করব। কিন্তু আপনার কি মনে হয় এটা করলে ধরা যাবে? দেখুন, চেষ্টা করতে তো আর কোনো বাধা নেই। আমি যেটা বললাম সেটা করুন। চেষ্টা করে দেখি, যদি তাদেরকে ধরতে পারি তাহলে তো বাঁচাতে পারবো, আর যদি না পারি তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। রুদ্র তখন সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে বের হতে যাবে, তখনই চোখে পড়ল সেই মায়াবী
চোখ দুটোর উপর। সে কেন এখানে এসেছে এটাই চিন্তা করছিল, কিন্তু এখন তার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ সন্ধ্যা নামতে চলেছে। এরপর গেলে সেখানে মানুষজন বেশি হয়ে যাবে। তার পরনে কোনো অফিসিয়াল ড্রেস ছিল না, সাধারণ যেই ছদ্রবেশ ধরা ছিল সেই রকমই জামা কাপড় পরা ছিল। সে সামনের দিকে যেতে শুরু করলো। আয়াত তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরপর মনে মনে ভাবলো হয়তো এই মুচিটাকে এখানে আনা হয়েছে কোনো ইনফরমেশন জানার জন্য। সে যেহেতু ওই জঙ্গলের পাশে বসে, সে এসব ব্যাপারে এখন আর চিন্তা করতে চায় না। তার বান্ধবী খুনের ব্যাপারে চিন্তা করতে চায়। সেই জন্য সে চলে গেল ভিতরে। ভিতরে যাওয়ার পর সিয়াম আর তিশা তার দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো। তখন আয়াত সব কিছু বলল। এটা শুনে তিশা অবাক হয়ে বলল, কি বলছেন আবার? একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন যে করে হোক মেয়েটাকে আগে বাঁচাতে হবে। তার এই বিপদে আমাদেরকে সহযোগিতা করতেই হবে। এই অপরাধীকে ধরা যাবে, আগে মেয়েটার জীবন বাঁচাতে হবে। আপনারা কি দেখছেন? কে তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে? ম্যাম সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার এক ছোট বোন, তারা যে গাড়িটা করে নিয়ে গেছে সেই গাড়ির নাম্বার নোট করে রেখেছে, সেটা আমরা নিয়ে এসেছি। এটা নিয়ে যান, দেখান ওই গাড়িটা যদি খুঁজে পান তাহলে অপরাধীর কাছাকাছি পৌঁছাতে পারবেন। খুব ভালো কাজ করেছেন, তাড়াতাড়ি নাম্বারটা দিন, আমরা এই নাম্বারটা নিয়ে খুঁজছি। আর আপনারা বাসায় চলে যান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কথা দিচ্ছি আপনার বান্ধবীর কিছুই হবে না। আয়াত তবুও শান্ত হতে পারল না। নাম্বার নিয়ে চলে গেল। গিয়ে চিন্তা করতে শুরু করলো এখন কি করা যায়। সে যদি ইউনিভার্সিটির মধ্যে নিজেদের আন্দোলন সীমাবদ্ধ রাখে তাহলে তেমন কারো নজরে আসবে না। এটা মানুষের নজরে নিয়ে আসতে হবে, কিন্তু সেটার জন্য তাকে পরিশ্রমও করতে হবে। সে তখন নিজে নিজে একটি প্ল্যান বানালো। তার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ারও করলো। সে কালকে থেকে মেন রাস্তাগুলোতে আন্দোলন করবে, এতে করে সবার নজরে একটি চলে আসবে। এরপর সবাই মিলে যদি আন্দোলন করে তাহলে কিছু একটা করা সম্ভব। ওদিকে সাদিয়াকে নিয়ে তারা চলে গেল ওই অন্ধকার জঙ্গলের দিকে। সাদিয়া মেয়েটা অন্ধকারে অনেক ভয় পায়। সে চিৎকার করতে শুরু করলো, প্রায় অজ্ঞান হয়েই পড়েছে। কিন্তু সেই পশুরা তার সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে কান্না করছে। ওদিকে ছদ্মবেশ ধরে দিনের বেলা মুচির কাজ করে আর রাতের বেলা চায়ের ফ্লাক্স নিয়ে ঘুরে রুদ্র, কারণ এখানে সন্দেহজনক কাউকে পেলেই তাকে ফলো করবে। কিন্তু সন্দেহজনক কাউকেই পেল না। সে ফ্লাক্স নিয়ে ঘুরছে, চা বিক্রি করছে। তখন সেই হঠাৎ করেই তিশার কল আসলো। জানতে পারলো সাদিয়া নামের একটি মেয়ে কিডন্যাপ করা হয়েছে। সে গাড়ির নাম্বারটা নিল। গাড়ির নাম্বারটা নেওয়ার পর অপেক্ষা করতে শুরু করলো। হঠাৎ করেই জঙ্গলের রাস্তা থেকে সেই গাড়িটি বের হলো। এটা দেখার পর ওই গাড়িটার কাছাকাছি গেল, কিন্তু ওই গাড়ির ভিতরে কেউই ছিল না। বুঝতে পারলো ওই গাড়িটা থেকে মেয়েটা জঙ্গলের ভিতরে রাখা হয়েছে। সে সবাইকে কল করলো, জঙ্গলে আসার কথা বলল। আজকে ওদেরকে ছাড়বে না। কিন্তু জঙ্গলের ঘরের কাছাকাছি যাওয়ার পর তারা অবাক হয়ে গেল। সেখানে যাওয়ার পর ওই বাড়ির পাশ থেকে কোনো আওয়াজ শুনতে পেল না। এরকম তো স্বাভাবিক হওয়ার কথা নয়। এখানে গেলেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যেত, কিন্তু আজকে কিছুই শোনা যাচ্ছে না। তারা তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল একটি মেয়ের নিথর দেহ পড়ে আছে। তারা তাড়াতাড়ি কাছে গেল, গিয়ে দেখতে পেল মেয়েটা এখনো বেঁচে আছে, অজ্ঞান হয়ে পড়েছে। তার সাথে খারাপ কিছু করা হয়েছে। তখন রুদ্র চিৎকার করে তিশাকে বলল, তিশা, এক কাজ করো, তাড়াতাড়ি এই মেয়েটার কাপড় ঠিক করো আর তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। মেয়েটা এখনো বেঁচে আছে, মেয়েটার সঠিক চিকিৎসা করালে হয়তো মেয়েটা বেঁচে যেতে পারে। তিশা তখন তাড়াতাড়ি করে সাদিয়াকে কাপড় পরিয়ে গাড়িতে তুলে এরপর তাকে নিয়ে হসপিটালে চলে গেল। খবর দেওয়া হলো আয়াত এবং তার বন্ধুদের সবাইকে এবং সাদিয়ার পরিবারকেও। তারা পাগলের মতো হসপিটালে চলে আসলো। এদিকে রুদ্র চিন্তা করতে শুরু করলো, এরকম তো হওয়ার কথা নয়। হয়তো মেয়েটাকে তারা মেরে দিবে অথবা তাকে সিল করে দেওয়া কথা, কিন্তু এভাবে ফেলে চলে গেল কেন? তাহলে কি তাদের আসার খবর আগে থেকেই কেউ পৌঁছে দিয়েছে ওই লোকগুলোর কাছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? লোকগুলো কিভাবে জানতে পারলো তারা আসছে? তার মানে কি অন্য কিছু? সে এইসব নিয়ে চিন্তা করছিল আর ঘুরছিল, কিন্তু ওই ঘরের ভিতরে এমন কিছু নেই যেটা দ্বারা সে সন্দেহ করতে পারে। ওদিকে সাদিয়ার চিকিৎসাও শুরু হয়েছে। সাদিয়ার বাবা মা দুজনেই মোটামুটি বিত্তশালী, সেজন্য তারা পাগল হয়ে গেলেন। তারা যে করেই হোক শাস্তি দিতে চান ওই লোকগুলোকে। সেই জন্য তারা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
কিন্তু এর আগে তার মেয়েকে সুস্থ করে তুলতে হবে। পরের দিন সকাল হতেই সাদিয়ার জ্ঞান ফিরে আসলো। সে চিৎকার করে কান্না করতে শুরু করলো। ভীষণ ভয় পেয়ে গেছিল। যখন বুঝতে পারলো তার সব কিছু শেষ হয়ে গেছে, তখন সে অপমানের লজ্জায় নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এটা কি সঠিক সিদ্ধান্ত তার জন্য? সে কিছুই ভাবছিল না। পাশে দেখতে পেল একটি কাঁচি রাখা। সে এই জীবন রাখতে চায় না। তার এই জীবন রেখে কি লাভ, যে জীবন দ্বারা তার বাবা মার অপমান হবে। আজকে থেকে তার বাবা মার দিকে সবাই আঙুল তুলবে। সে চায় না তার কারণে তার বাবা মাকে অপমানিত হতে হোক। সে কাঁচিটা নিয়ে গলায় ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেখানে সবাই চলে আসলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে সরাসরি নিজের শ্বাসনালী কেটে দিয়েছে। ডাক্তাররা দৌড়াদৌড়ি করতে শুরু করলো, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। সে নিজের জীবন নিজেই শেষ করে দিল। তখন আয়াত সাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কেন সাদিয়া, কেন তুই এমন একটা কাজ করলি? তোর সাথে জোর করে এসব করা হয়েছে, তুই নিজে এসব করিস নি। তুই যদি এভাবে চলে যাস তাহলে কিভাবে হবে? তোদেরকে বাঁচতে হবে। তোদের নিয়েই আমরা ওই অপরাধীদেরকে ধরবো। ওই অপরাধীরা ছাড়া পাবে না। তোদের লাশ ছুঁয়ে আমি কথা দিচ্ছি, ওদের যতদিন না রক্ত আমি দেখছি ততদিন পর্যন্ত শান্তি নেই আমার। আমি নিজের নাম পাল্টে দিব যদি ওদেরকে আমি শেষ করতে না পারি। আমার এই কান্নায় আমি জানি কেউ ফিরে আসবে না। তাদের আত্মহত্যা করার পেছনেও কারণ আছে, কারণ তারা এই সমাজে বাঁচতে পারবে না। এই সমাজে অপরাধীকে ঘৃণা করা হয় না, নির্যাতিতকে ঘৃণা করা হয়। একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর তাকে নিয়েই সবাই বাজে কথা বলে, কিন্তু সে কেন ধর্ষণের শিকার, কি কারণে হয়েছে সেটা নিয়ে কেউ চিন্তা করে না। এটা শুধু এটাই চিন্তা করে ওই মেয়েটা একটা নষ্টা, কিন্তু তাকে নষ্টটা করলো কে? এরকমই তো ভালো কোনো মুখোশ পরে থাকা কিছু মানুষ। আমি তখন চিন্তা করলাম আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামবো। শহরের মেন রোডগুলোতে আমরা অবরোধ করব। আমরা সবাই মিলে মাঠে নেমে পড়লাম। আমার বন্ধু বান্ধবের সহ অনেক ছাত্রছাত্রী যোগ দিয়েছে, কারণ কেউই নিরাপদ নয়। আজ সাদিয়ার জীবন গেছে, কালকে অন্য একজনের জীবন যেতে পারে। আমরা মানববন্ধন শুরু করলাম, কিন্তু আমাদের এটাতে কতটুকু কাজ হবে সেটা জানি না। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে ওই অপরাধীকে ধরতে পারি। তাদের আন্দোলন একটি বিরাট আকার ধারণ করলো, কারণ অনেক ছাত্রছাত্রী যোগ দিয়েছে। সবার জীবনেরই মায়া আছে, কেউ নিজের জীবন এভাবে শেষ করে দিতে চায় না। সেই জন্য তারা সবাই আন্দোলনে নেমে পড়ল এবং এইটা সরাসরি মিডিয়া চ্যানেলগুলোতে দেখাতে শুরু করলো। এক সাংবাদিক আয়াতকে প্রশ্ন করলো, এটা কি ভার্সিটির কোনো সদস্য জড়িয়ে থাকতে পারে? আয়াত তখন সেই সাংবাদিককে বলল, দেখুন কারা জড়িত, কিভাবে জড়িত, এইসব কিছুই আমি বা আমরা কেউই জানতে চাই না। আমরা শুধু জানতে চাই তাদের এই পরিস্থিতির কারণে কারা দায়ী। আজকে যে সাদিয়া আত্মহত্যা করলো এটার কারণে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ দায়ী। সাদিয়া কিন্তু নিজের ইচ্ছায় গিয়ে নিজের শরীর বিলিয়ে দেয়নি, বরং তার সাথে জোর করা হয়েছে। কিন্তু সর্বোচ্চ 2 দিন থেকে 3 দিন আমরা তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতাম, কিন্তু এরপরে তাকে ভুলে যেতাম। তার জীবনটা কি হতো? 1 মাস পরে আপনি যদি তার সামনে যেতেন, কি বলতেন? এই মেয়েটা তো একটা নষ্টা মেয়ে, যে ওই মেয়েটাকে কেউ বিয়ে করতো না। কারণ সবাই ভালো মেয়েই চায়, কিন্তু ওই মেয়েটা কি ভালো ছিল না? সে তো ভালো ছিল, আমরা তাকে নষ্ট করে দিয়েছি। আমরা নষ্ট করে দিয়েই আবার সেই মেয়েটার উপর আঙ্গুল তুলি। আমাদের বিবেকে কি একটা বারো এই জিনিসটা আসে না? আমরা চাই না শুধু ওই অপরাধীদেরকেই ধরা হোক, এটাও চাই যে ওই অপরাধীদের সাথে সাথে আমাদের সমাজের মানুষদেরও এই ব্যাপারে সচেতন করা হোক। কারণ সমাজের কিছু মেয়েরা যারা নিজেদেরকে পণ্য মনে করে, তারা নিজেদের জীবন বিলিয়ে দেয়, নিজেদের ইজ্জত বিলিয়ে দেয়, আর তাদের ইজ্জত নিতে নিতে ওই নরপশুরা মাংসশী হয়ে পড়ে। এরপর ভালো মেয়েদের দিকে হাত বাড়ায়, এই মানুষদেরকে ধ্বংস করে দেয়। আমাদের দাবি শুধু এই অপরাধীদেরকে ধরলেই হবে না, বরং আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমরা মেয়েরা কারো ভোগের বস্তু নই, আমাদেরও সম্মান আছে, আমাদেরকেই আমাদের সম্মান রক্ষা করতে হবে। সেটা যদি কেউ ইচ্ছে করে দিতে চায় তাহলে তো দিল, আর না দিলে আমরা আদায় করে নিতে জানি।